একটা রাত, একটা সিদ্ধান্ত এবং পুরো মধ্যপ্রাচ্য চিরতরে বদলে গেল। সালের 28 ফেব্রুয়ারি, রাত তখন গভীর। তেহরানের মানুষ ঘুমোচ্ছিল। হঠাৎ আকাশ জ্বলে উঠল আগুনের ঝলকে। আমেরিকা এবং ইসরায়েল একযোগে ইরানের সবচেয়ে বড় সামরিক হামলা শুরু করল এবং সেই রাতেই ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হলেন। এই একটি ঘটনা কেবল দুটো দেশের যুদ্ধ নয়, এটি তেলের দাম, বিশ্ব অর্থনীতি, ভারতের কোটি কোটি পরিবার এবং হয়তো পুরো পৃথিবীর ভবিষ্যতের প্রশ্ন। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন এই যুদ্ধ হলো, কিভাবে শুরু হলো এবং এরপর কি হতে পারে। এই যুদ্ধের গল্প শুরু হয়েছিল অনেক আগে থেকে। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব হলো। সেদিন থেকেই তেহরান ঘোষণা করেছিল ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র এবং এটি একদিন মানচিত্র থেকে মুছে যাবে। এই একটি ঘোষণা দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বিষের মতন ছড়িয়ে পড়ল। কিন্তু এই দুই দেশ কখনো সরাসরি লড়াই করেনি, তারা লড়েছে ছায়াযুদ্ধে। ইরান লেবাননে হেজবোল্লাহকে গড়ে তুলেছিল, ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অস্ত্র ও অর্থ দিয়েছিল, গাজায় হামাসকে সমর্থন দিয়েছিল। প্রতিটি গোষ্ঠীর পিছনে ইরানের হাত, ইরানের অর্থ, ইরানের নির্দেশ। এটিকে বলা হয় ইরানের প্রক্সি নেটওয়ার্ক। শত্রুকে আঘাত করো কিন্তু নিজে মঞ্চে দেখা দিও না। কিন্তু ইসরায়েল ও আমেরিকার সবচেয়ে বড় ভয় ছিল অন্য জায়গায়। সেই ভয়ের নাম ইরানের পরমাণু কর্মসূচি। 2015 সালে ব্যারাক ওবামার নেতৃত্বে পশ্চিমা দেশগুলো ইরানের সঙ্গে একটি চুক্তি করেছিল। সেই চুক্তির নাম ছিল JCPOA, অর্থাৎ জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন। সেই চুক্তি অনুযায়ী ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত রাখবে আর পশ্চিমারা ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে নেবে। কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নিলেন। শুরু হলো নতুন করে কঠোর নিষেধাজ্ঞা। ইরানের অর্থনীতি ক্রমশ দুর্বল হতে লাগলো, কিন্তু ইরান পরমাণু কর্মসূচি থামালো না, বরং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 60% পর্যন্ত নিয়ে গেল। মনে রাখবেন, পরমাণু বোমা বানাতে দরকার 90%, মানে ইরান প্রায় দরজার কাছেই পৌঁছে গিয়েছিল। 2026 সালের 28 ফেব্রুয়ারি, রাত গভীর। ইরানের রেডার সিস্টেমে হঠাৎ সংকেত, আকাশ থেকে কিছু আসছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমেরিকা ও ইসরায়েল একযোগে ইরানে হাজারো লক্ষ্য বস্তুতে আঘাত করল। পরমাণু স্থাপনা যেমন নাতানস, ফোর্ডো, ইস্পাহান। এই অপারেশনের নাম রাখা হয়েছিল অপারেশন এপিক ফিউরি। আমেরিকা দাবি করল যে তারা প্রথমে 10 দিনের মধ্যে 5000-এরও বেশি টার্গেটের হামলা করেছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী অর্থাৎ IRGC হেডকোয়ার্টার্স বিল্ডিংস, ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেমস, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার্স, ব্যালিস্টিক মিসাইলস এবং ড্রোন তৈরির কারখানা। একই রাতে এত বড় আক্রমণ ইতিহাসে এমন আর দেখা যায়নি। আমেরিকা বলল এটি আত্মরক্ষামূলক পদক্ষেপ। ইরান যদি পরমাণু বোমা বানায় সেটা থামানোর আগেই ব্যবস্থা নিতে হবে। ইসরায়েল বলল আমাদের অস্তিত্বের প্রশ্ন, আমরা অপেক্ষা করতে পারি না। একটি প্রশ্ন এখনও বিতর্কিত, এটি কি সত্যি প্রিএমটিভ স্ট্রাইক ছিল, মানে আগে আঘাত করা ভবিষ্যতের ক্ষতি এড়াতে, নাকি এটি ছিল পরিকল্পিত অ্যাগ্রেশন? কারণ আমরা জানি 2025 সালের জুন মাসে ইসরায়েল এবং ইরানের মধ্যে 12 ডে ওয়ার হয়েছিল। সেই সময় US প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স করলেন যে আমেরিকা ইরানের 3টি নিউক্লিয়ার সাইট ধ্বংস করে দিয়েছে। সেই যুদ্ধে ইরানের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবারের হামলা সেই দুর্বলতার সুযোগ নিয়েছে। এটি কি হঠাৎ সিদ্ধান্ত নাকি দীর্ঘ পরিকল্পনা? সেই প্রশ্নের উত্তর ইতিহাসই একদিন দেবে।
28 ফেব্রুয়ারির রাতে সবচেয়ে বড় যে ঘটনাটি ঘটল সেটি শুধু ইরানকে নয়, পুরো বিশ্বকে স্তব্ধ করে দিল। ইসরায়েলি হামলায় নিহত হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। খামেনি শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন ইরানের পুরো ব্যবস্থার প্রতীক। 1989 সাল থেকে তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক কর্তৃপক্ষ। 37 বছর ধরে ইরানের প্রতিটি বড় সিদ্ধান্ত তার কাছ থেকে আসতো। তার মৃত্যু মানে ইরানের ক্ষমতার কেন্দ্র হঠাৎ শূন্য হয়ে পড়া। সেই রাতে তার সঙ্গে নিহত হলেন তার মেয়ে, তার জামাই, তার নাতি। নিহত হলেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী, আইআরজিসির কমান্ডার এবং ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি। একই রাতে পুরো নেতৃত্বের মেরুদণ্ড ভেঙে পড়ল। 1 মার্চ ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন অনুষ্ঠান বন্ধ করে ঘোষণা করল সর্বোচ্চ নেতা আর নেই। رهبر و امام مسلمین حضرت آیت الله العظما سید علی حسینی خامنه ای در راه سربلندی حرم جمهوری اسلامی ایران شهد گوارای شهادت را نوشیدند. ইরান 40 দিনের জাতীয় শোক ঘোষণা করল। তেহরানের রাস্তায় লক্ষ মানুষ নামল, কণ্ঠে চিৎকার। কিন্তু একই সময়ে লন্ডনে, গ্লাসগোতে, প্যারিসে, টরন্টোতে ইরানি প্রবাসীদের একটি বড় অংশ রাস্তায় নেমে উদযাপন করল। তারা বছরের পর বছর ধরে এই শাসনের বিরুদ্ধে লড়ছিলেন। 2022 সালে মেহসা আমিনির মৃত্যুর পরে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই মানুষগুলো আজ মনে করল একটা অধ্যায় শেষ হলো। এরপর প্রশ্ন উঠল, ইরানের নেতৃত্বে কে আসবে? খামেনির ছেলে মোজতাবা খামেনি, নাকি আইআরজিসি ক্ষমতা নিজের হাতে নেবে? বাকি সব কর্মকর্তারা ভয়ে কাঁপছিলেন। ইসরায়েল কি থামবে, নাকি একে একে সবাইকে টার্গেট করবে? এই অনিশ্চয়তাই ইরানকে সবচেয়ে বেশি দুর্বল করে দিল। এখন প্রশ্ন হলো, আমেরিকা কেন এই যুদ্ধে গেল? শুধু ইসরায়েলের চাপে, নাকি নিজস্ব স্বার্থে? ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন স্পষ্ট করে বলল, এই হামলার 3টি লক্ষ্য আছে। প্রথমত, ইরানের পরমাণু ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস করা। দ্বিতীয়, ইরানের রেজিম চেঞ্জ ঘটানো, অর্থাৎ বর্তমান সরকার সরিয়ে ইরান জনগণকে নতুন সরকার গড়ার সুযোগ দেয়া। তৃতীয়, মধ্যপ্রাচ্যে আমেরিকার স্ট্র্যাটেজিক ডমিনেন্স নিশ্চিত করা। সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বলেছিলেন, আমেরিকা আগামী কয়েক সপ্তাহের মধ্যে তার যুদ্ধের লক্ষ্য পূরণ করতে চায়। লক্ষ্য হলো ইরানকে দুর্বল করে রাখা, যাতে আর কোনো দিন এই হুমকি না আসে। আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল একটি রাতের হামলায় ইরান থেমে যাবে, কিন্তু ইরান থামল না। পাল্টা হামলা শুরু হলো বিশাল মাত্রায়। 5ই মার্চের মধ্যে ইরান 500রও বেশি ব্যালিস্টিক মিসাইল এবং প্রায় 2000 ড্রোন নিক্ষেপ করল। লক্ষ্যবস্তু শুধু ইসরায়েল নয়, উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোও আক্রান্ত হলো। কাতারে আল উদেইদ ঘাঁটিতে 2 ব্যালিস্টিক মিসাইল সরাসরি আঘাত হানল। দুবাই বিমানবন্দরে ড্রোন হামলায় আগুন লাগলো। ইউএই 29 মার্চ পর্যন্ত 414টি ব্যালিস্টিক মিসাইল এবং 1914টি ড্রোন ধ্বংস করেছে বলে জানিয়েছে। লেবানন থেকে হেজবোল্লাহ আবার সক্রিয় হলো। 2রা মার্চ থেকে তারা ইসরায়েলে মিসাইল ও ড্রোন ছুড়তে শুরু করলো। অন্যদিকে ইয়েমেনের হুতিরা ঘোষণা দিল, যদি ইরানের উপর হামলা না থামে তারাও পূর্ণ মাত্রায় যুদ্ধে নামবে। রেড সিতে আবার জাহাজ আক্রমণ শুরু হলো। ইসরায়েলে বেট শামেশে ইরানি মিসাইলে 8 বেসামরিক নাগরিক নিহত হলেন। তেল আভিভে ক্ষয়ক্ষতি হলো। বেন গুরিয়ন বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট সীমিত হয়ে গেল। দুই পক্ষই হসপিটাল এবং আবাসিক এলাকায় হামলার অভিযোগে অভিযুক্ত হলো। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন একের পর এক বিবৃতি দিতে লাগলো, কিন্তু যুদ্ধ থামল না। এই যুদ্ধে একটি জায়গার নাম বারবার উঠে আসছে, হরমুজ প্রণালী। এই নামটি আপনার মনে রাখা দরকার, কারণ এই একটি জায়গা পুরো পৃথিবীর অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। হরমুজ প্রণালী হলো গালফ অফ ওমান ও পার্সিয়ান গালফের মধ্যে একটি সরু জলপথ। সবচেয়ে সরু জায়গায় এর প্রস্থ মাত্র 33 কিলোমিটার। এই ছোট্ট পথ দিয়ে যায় বিশ্বের 20 থেকে 30% তেল। প্রতিদিন 150-এরও বেশি জাহাজ এই পথ দিয়ে পারাপার করত। এই একটি পথ বন্ধ হলে পুরো পৃথিবীর জ্বালানি সাপ্লাই থমকে যাবে। আর যেটার ভয় ছিল সেটাই হলো,
ইরান এই পৃথিবীর সবচেয়ে জরুরি রুট স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিল। হামলার প্রথম দিন থেকেই ইরানের আইআরজিসি ঘোষণা করল 1 লিটার তেলও হরমুজ দিয়ে যেতে পারবে না। যে পথে প্রতিদিন 150টি জাহাজ যেত, সেখানে এখন মাত্র 10 থেকে 13টি জাহাজ চলছে। আন্তর্জাতিক শক্তি সংস্থার অর্থাৎ আইইএর প্রধান বলেছেন, এটি ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা সংকট। যুদ্ধ শুরুর আগে তেলের দাম ছিল প্রতি ব্যারেল $65 থেকে $68, এখন সেটা $80 থেকে $120 ছাড়িয়ে গেছে। ভারতে প্রতিটি এলপিজি সিলিন্ডারের মূল্য প্রায় $60 বেড়ে গেছে। যুদ্ধ মানে শুধু মানচিত্র আর রাজনীতি নয়, যুদ্ধ মানে মানুষের জীবন, এবং এই যুদ্ধে মানবিক মূল্য অনেক বেশি। 17 মার্চ পর্যন্ত ইরানে 3114 জন নিহত হয়েছেন বলে নির্ভরশীল সূত্রে জানা গেছে। তার মধ্যে 1354 জন বেসামরিক নাগরিক এবং 1138 জন সামরিক। তেহরানের রেজালাত এলাকায় একটি হামলায় 40 থেকে 50 জন নিহত হয়েছেন। ইরানের ইতিহাসে 120টি ঐতিহাসিক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার বছরের সভ্যতা আজ ধুলোয় মিশে যাচ্ছে। অন্যদিকে ইসরায়েলে মৃত্যুর সংখ্যা কম, কারণ আয়রন ডোম ও অ্যারো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই কার্যকর। তবু বেইট শামিশে 8 জন এবং তেল আভিভে কিছু বেসামরিক মানুষ নিহত হয়েছেন। পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা 300-রও বেশি আহত হয়েছেন। মানবিক সংকট প্রকট হয়ে উঠেছে। লক্ষ লক্ষ মানুষ গৃহহীন, হসপিটালে চিকিৎসার সামগ্রীর অভাব। উপসাগরীয় দেশগুলোতে প্রায় 90 লক্ষ ভারতীয় কাজ করেন। তারা প্রতি বছরে প্রায় $50 বিলিয়ন দেশে পাঠান। এই অর্থ অনেক পরিবারের বেঁচে থাকার ভিত্তি। যুদ্ধ শুরু হওয়ার পর ইতিমধ্যেই 2,20,000-এরও বেশি ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে। যারা এখনও আছেন তারা প্রতিটি বিস্ফোরণের শব্দে ভয় কাঁপছেন। চাকরি হারানোর ভয়, নিরাপত্তার ভয়। ভারতীয় রুপি ডলারের বিপরীতে রেকর্ড নিম্নে নেমে গেছে, 94.87 পর্যন্ত। প্রতিটি যুদ্ধ শুরু হয় রাজনীতিবিদদের সিদ্ধান্তে, কিন্তু মূল্য দেয় সাধারণ মানুষ। তেহরানের সেই মা যিনি তার সন্তানকে হারিয়েছেন, তেল আভিভের সেই বাচ্চা যে সাইরেনের শব্দে ঘুমোতে পারছে না, দুবাইয়ের সেই ভারতীয় শ্রমিক যিনি চাকরি হারানোর ভয়ে দিন গুনছেন, এবং পৃথিবীর কোটি কোটি পরিবার যারা এই যুদ্ধের আঁচ অনুভব করছেন, কিন্তু যাদের কোনো ভোট নেই এই সিদ্ধান্তে। ইতিহাস বলে যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা অনেক কঠিন। ইরাকে আমেরিকা ঢুকেছিল 3.5 সপ্তাহে, বেরিয়ে আসতে লেগেছিল 20 বছর। এই যুদ্ধ শুধু ইরান আর ইসরায়েলের নয়, এটি তেলের, ক্ষমতার, ভয়ের এবং অহংকারের যুদ্ধ। এবং যদি এটি থামানো না যায়, তাহলে এই আগুন পৌঁছে যাবে পৃথিবীর এমন সব জায়গায় যেখানে মানুষ এখনও শান্তিতে ঘুমাচ্ছে। প্রশ্ন একটাই, আমরা কি থামাতে পারবো? এই ছিল 2026 সালের ইরান ইসরায়েলের যুদ্ধের সম্পূর্ণ চিত্র। যদি এই ভিডিও আপনার চিন্তাকে একটুও নাড়িয়ে দিয়ে থাকে, তাহলে এখনই লাইক করুন এবং আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন। এই চলমান যুদ্ধের প্রতিটি আপডেটের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ইতিহাস এখন তৈরি হচ্ছে।